আমাদের প্রত্যেকের অনন্য এবং বৈচিত্র্যময় জীবনে প্রতিটি দিনই নতুন সম্ভাবনা নিয়ে আসে। বিশেষ করে নারীদের ভূমিকা এবং অর্জনের ক্ষেত্রে সে কথা আলাদাভাবে তুলে ধরতেই হয়। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দেবী সাহা। আজকের পর্বে আমরা নারীদের নানামুখী অভিজ্ঞতার কথা বলবো। প্রতিটি নারীর জীবনের গল্প যে আলাদা, সেটিকে মেনে নিয়েই জীবনের বাঁকে বাঁকে তাঁরা যে সমস্যার সম্মুখীন হন, তাঁদের প্রতিবন্ধকতা এবং লড়াইয়ের কথা উন্মোচন করব আজকের এই পর্বে। আজকের পর্বে থাকছে ভারতের মেঘালয় রাজ্যে কিভাবে সৌরশক্তি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চিত্র পাল্টে দিয়েছে এবং মা ও শিশুর জীবন রক্ষা করছে। সেই সঙ্গে ভারতের একটি প্রতিষ্ঠিত এনজিও সৌরশক্তির প্রশিক্ষণ দেবার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের নারীদের স্বাবলম্বী করে তুলছে। আমরা দেখা করেছি গুয়াতেমালার তেমন নারীদের সঙ্গে। শুরুতেই দেখা যাক ভারতের ঋতুমতী নারীদের সমস্যার দিকে। অনেকের পরিবারেই এখনো পর্যন্ত পিরিয়ডসকে অপবিত্র বলে মনে করা হয়, ফলে নারীরা অসম্মানিত হন। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে না দেওয়া, মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা, এমনকি রান্নাঘরে পর্যন্ত ঢুকতে না দেওয়া। পরিসংখ্যান বলছে ভারতে ৭১% কিশোরী এখনো পর্যন্ত নিজে ঋতুমতী হওয়ার আগে সেই সম্পর্কে কিছুই জানে না। এটি যে শুধুমাত্র অজ্ঞতা তাই নয়, এটি বিপজ্জনকও বটে। আমরা পুনেতে এমন একজন নারীর দেখা পেয়েছি যিনি পিরিয়ডস সংক্রান্ত এই সমস্ত ট্যাবু ভাঙার চেষ্টা করছেন স্পষ্ট এবং জোরালো কণ্ঠে। আমাদের সময় ঋতুস্রাব নিয়ে নানা রকম ছোঁয়াছুঁয়ির বাতিক ছিল। মা আমাকে বলেছিল বড় হলে প্রতি মাসে ঋতুস্রাব হয়। বেশিরভাগ বাড়িতে এই বিষয়গুলো খানিকটা আড়ালেই থাকে, এ নিয়ে কোনো কথা হয় না। প্রথমবার এ নিয়ে কথা বলা একটা চ্যালেঞ্জ। ঋতুস্রাব শব্দটা জোরে বলাটা এখনো মুশকিল। और जोर से ठीक है। तो फिर আচ্ছা, তোমাদের শরীরে বদল আসবে। কি সেগুলো? কেউ কেউ হয়তো জানো, বাকিদেরও এই অভিজ্ঞতা হবে। এটা জোরে জোরে বলো দেখি সবাই। আজ এ নিয়েই কথা বলবো। আরো জোরে। কি বেরোয়? রক্ত। কোথা থেকে? তোমার শরীরের নিচের অংশ, যৌনাঙ্গ থেকে। অনেক মেয়ে এই কারণে স্কুল ছেড়ে দেয়। এর মূল কারণ তারা বুঝতে পারে না মাসিক চক্র কি, কেন প্রতি মাসে এমন ঘটছে, কেন ঋতুস্রাব হওয়াটা শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক। কিভাবে তারা বুঝতে পারবে দৈনন্দিন জীবনে এটা স্বাভাবিক ঘটনা? কিভাবে আত্মবিশ্বাসী হবে? আমি পুনের মেয়ে রাধিকা ঢিংরা। বদলাও সোশ্যাল রিফর্ম ফাউন্ডেশন নামে একটা এনজিও চালাই। এখানে আমরা সামাজিক এবং পরিবেশগত বিষয় নিয়ে কাজ করি। আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল পরিবেশগত বর্জ্য সংরক্ষণ করা। এই বর্জ্য তো আমিও তৈরি করছি। বর্জ্যের কার্বন ফুটপ্রিন্ট কমাতে আমরা ঋতুস্রাবের বর্জ্য বা পিরিয়ডের বিষয়ে কথা বলি, যা সামাজিক এবং পরিবেশগত সমস্যা। তবে ঋতুস্রাবের কথা না বললে মেনস্ট্রুয়াল কাপ কিংবা স্যানিটারি প্যাড নিয়ে কথা বলা যায় না, কারণ এটা নারীর শারীরিক প্রক্রিয়া। বেশিরভাগ মেয়ে ঋতুস্রাবের সময় প্রচলিত স্যানিটারি প্যাড ব্যবহার করে। এখন সেটা নিয়ে কাজ করছি। এটা জৈব পচনশীল না, এটা ছোট ছোট টুকরো হয়ে ভেঙে যায়। এতে কম করে 50 বছর সময় লাগে। এই বর্জ্য ঠিকভাবে না ফেললে সমস্যা আরও বাড়ে। এটা শুধু মাটিতে বা ভাগাড়ে গিয়ে মেশে। রাসায়নিক পদার্থের কারণে জলাশয়ের মাটির গুণমানকেও কমিয়ে দেয়। এমনকি বৃহত্তর ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার কথা বলি, তখনও এটা নির্দিষ্ট পরিবেশগত সমস্যা বলেই মনে হয়। আমরা বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত মানুষজন, তাদের স্বাস্থ্য, সম্মান, তারা কিভাবে কাজ করছেন, এই সমস্ত সামাজিক সমস্যাগুলোর কথা ভাবি। এগুলো সত্যিই সমাধান করতে চাই।
ভেজা ও শুকনো বর্জ্য আলাদা আলাদা করেছি। স্থানীয় মানুষেরা কি স্যানিটারি বর্জ্য লাল বিন্দু দিয়ে চিহ্নিত করে আপনাকে দেয়? না, দেয় না, সেভাবেই রেখে দেয়। ডায়াপার ইত্যাদির জন্য লাল বিন্দু প্রচারের কথা জানেন? হ্যাঁ জানি, ডায়াপার, স্যানিটারি প্যাডের জন্য। तो अगर हमें केमिकल्स नहीं चाहिए अपने शरीर में तो हमें ये वाला ज़्यादा अच्छा है। আমাদের এখানে সংগঠন রয়েছে, ওদের মাসিক স্বাস্থ্য শিক্ষাবিদ বা পিরিয়ড চ্যাম্পিয়ন হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা ওদের ডাকি, ওরা মানুষকে সচেতন করে তোলেন। মাসিক প্রক্রিয়ার শারীরিক পরিবর্তনগুলো নিয়ে বলি, বাজারে সহজলভ্য ঋতুস্রাব সংক্রান্ত বিভিন্ন পণ্যের ব্যাখ্যা করা হয়। আমরা মানুষকে এসব পণ্য ব্যবহারে উৎসাহ দিই। এগুলো অন্তত 3 বছর অবধি টেকে। এগুলো ধোয়া যায়, অর্থ সাশ্রয় হয়, এগুলো পরিবেশে বর্জ্য উৎপাদন করে না। এটা পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য ভালো। প্রচলিত স্যানিটারি প্যাডে রাসায়নিক রয়েছে যা প্রায়ই চুলকানি এবং ত্বকের অন্যান্য সমস্যা তৈরি করে। অভিভাবকদের পাশাপাশি আমিও বুঝেছি তারা এখন আগের চেয়ে অনেক বেশি জানেন। এর আগে এ বিষয়ে বাড়িতে কোনো কথা হতো না। আমি যখন বলতাম রাধিকা কি কাজ করে, বেশিরভাগ লোকই অবাক হতো। তারা বলতো, মেয়ের আগে বিয়ে দিন, ওর যথেষ্ট বয়স হয়েছে, আপনার উচিত তাকে সময় মতো বিয়ে দেয়া। কিন্তু যখন ওরা রাধিকার কাজ এবং পরিবেশে তার প্রভাব দেখে, তখন ওরাও বুঝতে পারে আমার মেয়ে ঠিক কাজ করছে। পরিবারে ওই বিষয়ে খোলাখুলিভাবে আলোচনা করা উচিত। যখন রাধিকা বলল ও অল্প বয়সী ছেলেদের নিয়ে কর্মশালা করছে, আমার ভালো লেগেছিল। পশ্চিমা দেশগুলোতে, ভারত এবং এশিয়ার নানা দেশেও পরিবেশ নিয়ে আন্দোলন চলছে, কিন্তু আমি মনে করি প্রেক্ষাপট ভিন্ন। স্থানীয় সমস্যার জন্য আপনার কাছে বৈশ্বিক কোনো সমাধান থাকতে পারে না। আমি এটা নিয়েই কাজ করতে চেয়েছি। যখন আমরা নিশ্চিত হই জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত সমস্যাগুলোর বিরুদ্ধে লড়াইয়ের ফলে আমাদের দেশ যে সামাজিক সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে, সেটা আমরা এড়িয়ে যাইনি। এটা আমরা সত্যিই করতে চাই। And that's what I really want. किसके बारे में? और जोर से. और जोर से. ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ে রয়েছে বিদ্যুৎ ঘাটতি। বারবার বিদ্যুৎ চলে যাওয়া সেখানে একটি অতি সাধারণ ঘটনা। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বিদ্যুতের সরবরাহ মোটেও নির্ভরযোগ্য নয়। এতে সবচাইতে সংকটে পড়েছে হাসপাতাল এবং ক্লিনিকগুলো, যার সমাধান দিচ্ছে সৌরশক্তি। আমাদের পরবর্তী প্রতিবেদনে থাকছে সৌরশক্তির মাধ্যমে জীবন বাঁচানোর সেই গল্প। এ রাজ্যে মেঘেদের বাসস্থান। মেঘালয় নামের অর্থও তাই। উত্তর পূর্ব ভারতের এ রাজ্যের অবস্থান পাহাড়ি এলাকায়। সমুদ্রপৃষ্ঠের কয়েকশো মিটার থেকে প্রায় 2000 মিটার উঁচু পর্যন্ত। এখানকার থিনরয়েড গ্রামে 3500 মানুষের বাস। তাদের অধিকাংশই খাসি উপজাতির মানুষ। প্রায় অর্ধেক মানুষই লেখাপড়ার সুযোগ পাননি। সোনিয়া ভূপালাং এখানে 3 বছর ধরে সহকারী নার্স ও ধাত্রী হিসেবে কাজ করছেন। শিশু এবং শিশুর মায়েদের খেয়াল রাখেন তিনি। রোগীরা স্বাস্থ্যকেন্দ্রে যেতে না পারলে তিনি নিজেই রোগীদের বাড়িতে দেখতে যান। অনেকটা পথ হাঁটতে হয় তাকে। তবুও সোনিয়ার আক্ষেপ নেই, কারণ তার কাজ জীবন বাঁচানোর। আমরা শিশুদের টিকা দিই, মায়েদের চিকিৎসা পরিষেবা দিই, পরিবার পরিকল্পনা পরিষেবা সম্পর্কে জরুরি তথ্য জানাই। আমরা এখানে রোগীদের চিকিৎসা করতে পারি। যদি রোগী গুরুতর অসুস্থ হন বা উন্নত মানের চিকিৎসার প্রয়োজন হয়, তখন আমরা তাদের সরকারি হাসপাতালে পাঠাই। সরকারি স্বাস্থ্য উপকেন্দ্রে কাজ করেন সোনিয়া। গোটা এলাকার প্রায় 8000 মানুষ এখানে চিকিৎসা পরিষেবা পান। তবে আগে এমন ছিল না। এখানকার বেশিরভাগ গ্রামের মতো থিনরয়েটেও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নেই। সাধারণত দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকে। যেহেতু আমাদের কোনো কার্যকরী বিদ্যুৎ সংযোগ নেই, রোগীরা আসতে ভয় পেতেন। অন্তঃসত্ত্বারা বিশ্বাস করতেন উপকেন্দ্রে আসার চেয়ে বাড়িতে প্রসব করা ভালো।
মেঘালয়ে প্রায় অর্ধেক প্রসব হয় হাসপাতালের বাইরে। শিশু ও প্রসবকালীন মায়ের মৃত্যুর হার জাতীয় গড়ের থেকে এখানে উল্লেখযোগ্যভাবে বেশি। একাধিকবার বাড়িতে সন্তানের জন্ম দিলেও ৩৭ বছর বয়সী ভালাং প্রায় ১ বছর আগে থিনরয়েড উপকেন্দ্রে তার ৭ম সন্তানের জন্ম দেন। প্রবল বৃষ্টির মধ্যে সেদিন ক্লিনিকও অন্ধকার ছিল। আমার সন্তানের জন্মের দিন এখানে বিদ্যুৎ ছিল না। তারা আলোর জন্য মোমবাতি ব্যবহার করেছিলেন। শিশুকে উষ্ণ রাখতে কয়লার জ্বালানি ব্যবহার করেছিলেন। এই পরিস্থিতি সৌরমণ্ডলা ফাউন্ডেশন এবং তার প্রতিষ্ঠাতা নাগা কার্তিকের নজরে পড়ে। অলাভজনক এই প্রতিষ্ঠান মেঘালয়ের প্রত্যন্ত সম্প্রদায়কে নিয়ে কাজ করে। তারা আরও অনেক সমস্যার কথা জানতে পারেন। কার্যকরী ফ্রিজ না থাকলে ভ্যাকসিন সংরক্ষণ করা যেত না। কেন্দ্রগুলোতে চিকিৎসা কর্মীদের আবাসনের ব্যবস্থা নেই, ফলে জরুরি পরিস্থিতিতে কেউ এখানে আসতে অনেক সময় লেগে যেত। উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কথা আপনি জানেন, তাহলে তো আপনি এখানে আসার কারণে চিকিৎসা করার সময়টুকুই পাবেন না। তারা সৌরশক্তি বেছে নেন। সেলকো ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন তারা। এই অলাভজনক সংস্থা সারা ভারত জুড়ে সৌরশক্তি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সাহায্য করে। কিন্তু মেঘালয়ে অনেক সময় টানা কয়েকদিন সূর্যের কোনো দেখা মেলে না। ভারী একটানা বৃষ্টি সৌরবিদ্যুতের জন্য প্রতিকূলই বলা যায়। মেঘালয়ের আবহাওয়া মাথায় রেখে সিস্টেমগুলো ডিজাইন করা হয়েছে। আমরা বলেছিলাম সৌর বিকিরণ কিভাবে তারা পায়, কতটা পায় সেগুলো দেখা যাক। তারপর রাজ্যের সবচেয়ে দুর্যোগপূর্ণ অঞ্চলের কথা ভেবে এমন একটা সিস্টেমের নকশা তৈরি করুন যা সেই পরিস্থিতিতে কাজের জন্যই বানানো হয়েছে। এজন্য ভারতের অন্য এলাকার থেকে প্রায় 1.5 গুণ বেশি ধারণ ক্ষমতা প্রয়োজন। আরও প্যানেল এবং বড় ব্যাটারি একে চালু রাখবে এমন কিছু দরকার। এমনকি যখন আকাশ বেশ কয়েকদিন মেঘাচ্ছন্ন থাকবে তখনও এটি চালু থাকবে। নকশা সফল হয়েছিল। ধীরে ধীরে আরও অনেক মা ক্লিনিকগুলোর সঙ্গে পরামর্শ শুরু করেন। আগের 460টি উপকেন্দ্রের মধ্যে প্রায় 130 থেকে 140টিতে প্রসব পরিচালনার কাজ হতো। অন্যান্য প্রচেষ্টার পাশাপাশি এখন সৌরশক্তিও সেখানে যুক্ত হয়েছে। আমাদের উপকেন্দ্রের প্রায় 350 থেকে 360টিতে প্রসব সংক্রান্ত পরিষেবার কাজ হচ্ছে। নিরাপদে প্রসবের সংখ্যা বেড়েছে। থিনরয়েডের সৌরশক্তির মাধ্যমে পরিবর্তনের জোয়ার এসেছে। রেফ্রিজারেটরে টিকা রয়েছে, লেবার রুমে আলো রয়েছে, অক্সিজেন কনসেন্ট্রেটর এবং সাকশন মেশিন রয়েছে, যাতে প্রসবের সময় যে কোনো সম্ভাব্য জটিলতা দেখা দিলে তা সামলানো যায়। বিদ্যুৎ পরিষেবাও নিরবচ্ছিন্ন। আমাদের কেন্দ্রে সৌরশক্তি বসানো হয়েছে। আমাদের এখানে বিদ্যুৎ আছে বলে অন্তঃসত্ত্বারা শিশুদের মায়েরা আসতে পারেন। তারা এখানে চিকিৎসা করাতে পারেন। দূরের কোনো হাসপাতালে তাদের যেতে হবে না। 2024 সালের মধ্যে ভারতের প্রথম রাজ্য হিসেবে সমস্ত উপকেন্দ্রগুলোতে বিকেন্দ্রীভূত সৌরশক্তি ব্যবহার করার লক্ষ্য নিয়েছে মেঘালয়। বিদ্যুতের ঘাটতি একটি বৈশ্বিক সমস্যা। পৃথিবীতে প্রায় 77.5 কোটি মানুষ বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত। তাদের মধ্যে অনেকেই ঠান্ডা এবং তীব্র তাপের কারণে ঝুঁকিতে রয়েছেন। ভারতের একটি এনজিও পৃথিবীতে প্রায় 100টি দেশের প্রান্তিক নারীদেরকে সৌরশক্তির প্রশিক্ষণ দিয়ে এই সমস্যা মোকাবিলা করবার চেষ্টা করছে। আমরা দেখা করেছি গুয়াতেমালার তেমনই একদল নারীদের সঙ্গে। ক্লাসে যাওয়ার আগে মাথায় ঐতিহ্যবাহী কাপড়টি পাগড়ির মতো বেঁধে নিতে ভোলেন না দনিয়া কাত। বৈদ্যুতিক সার্কিট জড়ো করার কাজ শিখছেন তিনি যখন এই বোর্ডিং একাডেমিতে আসেন তখন সামান্য স্ক্রুড্রাইভারও ব্যবহার করতে জানতেন না। এখন তিনি তড়িৎদ্বারগুলো সার্কিট বোর্ডের সঙ্গে দিব্যি জুড়ে দিতে পারেন। গুয়াতেমালার গ্রামের বেশিরভাগ নারীদের মতো তিনি কখনো স্কুলে যেতে পারেননি। তিনি এখানে কাজ শিখে অসম্ভব খুশি। ওরা আমাকে শেখাতে ইচ্ছুক। সব কিছু শিখতে আমি আগ্রহী। আমার দৃষ্টিশক্তি ভালো না, কিন্তু ওরা আমাকে চশমা কিনে দিয়েছে। অনেক বড় সাহায্য এটা। আমি আগে কখনো স্কুলে যাওয়ার সুযোগ পাইনি, পড়াশোনা করিনি, কিন্তু এখন আমি নতুন কিছু শিখছি।
প্রশিক্ষণ কেন্দ্রটি রাজধানী গুয়াতেমালা সিটি থেকে প্রায় 100 কিলোমিটার উত্তর পশ্চিমে বাদজুলে অবস্থিত। বেয়ারফুট কলেজ ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত ভারতের এক এনজিও এটি। নারীদের সৌর প্রকৌশলী হিসাবে প্রশিক্ষণ দেয় তারা। 23 জন এই প্রকল্পে নাম লিখিয়েছেন। অবিবাহিত বা স্বামীহারা নারীরা এই প্রকল্পে যোগদান করা সহজ বলে মনে করেন, কারণ স্বামীরা প্রায়শই স্ত্রীদের এসব কাজে বাধা দেন। এনজিওটি নারীদের ক্ষমতায়নে কাজ করছে। মেয়েদের নিজেদের অধিকার সম্পর্কে বোঝায় তারা। এখানকার মেয়েদের কাছে এটি সত্যি অজানা বিষয়। আমরা অর্থনীতি সংক্রান্ত শিক্ষার বিষয়গুলো নিয়ে কথা বলি। পারিবারিক বাজেট তৈরি করা থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোগের জন্য একটি ছোট ব্যবসার পরিকল্পনা তৈরি করা। এই বিষয়গুলো ছাড়াও নারীদের স্বাস্থ্য এবং সুস্থতার বিষয়েও তাদের সচেতন করা হয়। তারা নিজেদেরকে সম্প্রদায়ের প্রধান হিসেবে দেখে, বাড়িতে, গোষ্ঠীতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলোয় অংশ নেয়। বোর্ডিং স্কুলের জীবন নারীদের নতুন ও ফলপ্রসূ অভিজ্ঞতা দিয়েছে। অনেকেই হয়তো নিরক্ষর, তবে এখানে তা কোনো বাধা নয়, কারণ শিক্ষার উপকরণগুলো চোখেই দেখা যায়। খুয়ানা প্রশিক্ষক হিসেবে কাজ করার প্রশিক্ষণ নিতে 6 মাস ভারতে কাটিয়েছেন। তিনি সারা বিশ্বের নারীদের সঙ্গে এ কোর্স করেছেন। পরবর্তীতে সবাই নিজের দেশে ফিরে যান। এই ধরনের প্রশিক্ষণে তারা যা শিখেছেন তা অন্যদের কাছে পৌঁছে দিতে চান। খুয়ানা স্থানীয় ইশিল ভাষায় শিক্ষা দেন। আমি ওদের সোল্ডার করা, ল্যাম্প তৈরি করা, চার্জ কন্ট্রোলার এবং আলোর বাতি তৈরি করা শেখাই। আমরা ওদের সেগুলোই শেখাই যাতে ওদের সিস্টেমে কোনো ত্রুটি থাকলে সেগুলো তারা ঠিক করতে শিখে নিতে পারেন। প্রত্যন্ত অঞ্চলে এই জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ সংক্রান্ত কোনো সমস্যা হলে মেরামতের কর্মী মেলে না। খাসিন্তা জানেন তার দক্ষতা গ্রামীণ সম্প্রদায়ের কাজে লাগবে। তিনি প্রশিক্ষণে থাকাকালীন প্রতিবেশীরা খাসিন্তার সন্তানদের দেখাশোনা করেন। প্রশিক্ষণ নিতে আসা অল্প বয়সী মায়েদের সোলার মামস বলা হয়। তারা কেবল বিদ্যুৎ খাতকেই জোরদার করেন তাই নয়, অল্প বয়সী মেয়ে এবং কিশোরীদের জন্য রোল মডেল হয়ে ওঠেন তারা। আমি এখানে থাকতে এবং অন্য নারীদের সঙ্গে আলাপ করতে পছন্দ করি। এটা শুধু নারী পুরুষ নয়, প্রশিক্ষণ পেলে সবারই কিছু না কিছু অর্জন করার ক্ষমতা রয়েছে। নারী হিসেবে আমাদের নিজেদের মূল্য বুঝতে হবে। আত্মবিশ্বাসের সঙ্গে কোর্স শেষ করেন প্রশিক্ষণপ্রাপ্ত এই নারীরা। সৌরশক্তি কিভাবে ব্যবহার করতে হয় তা জানার পাশাপাশি নিজেদের সম্প্রদায়ের জীবনযাত্রার উন্নতিতে জরুরি অবদান রাখছেন এই নারীরা। গ্রামীণ এলাকার স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে সাহায্য করছেন তারা। নিজেদের পরিষেবা নিজেরাই সামলে নেওয়া থেকে শুরু করে পুনর্বিকিরণযোগ্য শক্তির ব্যবহারে বিরাট যাত্রাপথের শরিক এই নারীরা। এবারে কিছু পরিসংখ্যানের দিকে নজর রাখা যাক। জানেন কি, বিশ্বের প্রায় 40 কোটি নারী কৃষিকার্যের সঙ্গে যুক্ত, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে বেশিরভাগই জমির সম অধিকার থেকে বঞ্চিত। ভারতে প্রায় 80% কৃষিকাজ নারীর হাত দিয়ে সম্পন্ন হলেও মাত্র 13% জমির অধিকারী নারীরা। এই বৈষম্য দূর করতে পার্লামেন্টে উইমেন ফার্মার্স এন্টাইটেলমেন্ট বিল নামে একটি বিল পেশ করা হলেও তা এখনো অবধি পাশ হয়নি। দক্ষিণ ভারতের একদল নারী এই পুরুষ শাসিত কৃষি ব্যবস্থাকে প্রত্যাখ্যান করছেন। এবারের প্রতিবেদনটি তাঁদের নিয়ে। বিশ্বজুড়ে বাণিজ্যিক চাষাবাদ বাড়ছে, তবে দক্ষিণ ভারতের কৃষকেরা ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রথাগত কৃষি পদ্ধতিকে বেছে নিয়ে আধুনিক কৃষি পদ্ধতিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। প্রধানত পুরুষ শাসিত এই পেশায় এখানকার নারীরা এখন চাষের কাজ করছেন। প্রথমবার তামিলনাড়ুর ধর্মপুরীর মহিলারা এই কাজ করছেন। প্রায় 2 দশক ধরে উইমেন্স কালেকটিভ নামে একটি এনজিও এই অঞ্চলের কৃষকদের সঙ্গে কাজ করছে। এই জমি আপনার? হ্যাঁ, এটা আমার। জমি কতটা? প্রায় 1 একর। কত জমি দিয়েছেন? প্রায় 50% দিয়েছি। গোপু তার গ্রামের আরো 3 নারীকে নিয়ে একটি দল গঠন করেছেন। এই জমিতে তারা একসঙ্গে কাজ করেন, লভ্যাংশ নিজেরা ভাগ করে নেন।
ধর্মপুরীর উইমেন্স কালেকটিভ এনজিওর প্রধান সমন্বয়কারী রঙ্গনায়কী নিশ্চিত করেছেন, এই ধরনের ছোট আকারের সম্মিলিত কৃষি গোষ্ঠীগুলো জলবায়ু পরিবর্তনে নিজেদের টিকিয়ে রাখতে সক্ষম। இன்னைக்கு தட்பவெப்பநிலை வந்து ரொம்ப மாறி இருக்கிறதுனால বৈশ্বিক তাপমাত্রা বদলে গিয়েছে, আর তাই এক মাসের মূল্যবান বৃষ্টি একদিনেই হয়ে যাচ্ছে। তাও যেখানে বৃষ্টি দরকার সেখানে বৃষ্টি হয় না, আর এই অবস্থায় একমাত্র টিকে থাকছে বাজরা। এই কারণেই আমরা পরিবারের প্রয়োজনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাজরা চাষ করা বেছে নিয়েছি। অর্থকরী ফসল থেকে আয়ের উপর নির্ভর না করে বাজরার মাধ্যমে পরিস্থিতির মোকাবেলা করছেন এই নারীরা। আমরা খাদ্য ঘাটতির সংকটে রয়েছি, চাল কিনতে বাধ্য হয়েছি। তবে চাল, আরিয়াম, কলকাই এবং চীনাবাদাম আমরা যত খুশি পেতে পারি, কিন্তু যদি দোকানে একই পরিমাণে কিনতে হতো, এটা সংসারের বাজেট ছাড়িয়ে যেত। আমরা যদি এগুলো নিজেরাই চাষ করে বেড়াই, তাহলে আমরা যে পরিমাণ ছোট বাজরা প্রয়োজন ততটুকু খেতে পারবো। এখানকার নারীরা সাধারণত অন্তত 1 বছরের জন্য পণ্যগুলো এই ধরনের গুদাম ঘরে সংরক্ষণ করেন। পাখির থেকে বাঁচাতে এবং প্রতিকূল আবহাওয়ার ফলে ক্ষতি আটকাতে ফসল কাটার প্রস্তুতি নেন। বাজরার উপরে থাকা অংশগুলো সংরক্ষণ করেন। ধর্মপুরীর নারীদের মতো কেরালার পালাক্কাড়ে প্রায় 6 ঘন্টা দূরে কৃষিজীবীরা যৌথভাবে উদ্যোগী গোষ্ঠীর মাধ্যমে কৃষিকাজের চর্চা করেন। রাজ্য কুদুম্বশ্রী প্রোগ্রামের অধীনে এর লক্ষ্য দারিদ্র্য দূর করা এবং নারীদের ক্ষমতায়ন করা। প্রতি গ্রুপে অন্তত 4 জন সদস্য এবং সর্বোচ্চ 10 জন সদস্য রয়েছেন। সেখানে তারা জমি ইজারা নিতে পারেন বা কৃষিকাজের জন্য নিজস্ব জমি ব্যবহার করতে পারেন। জমি না থাকলেও আমরা অন্যদের কাছ থেকে জমি ইজারা নিয়ে সেখানে চাষ করি। এটি আমাদের জন্য ভালো, কারণ আমাদের অন্য কোথাও কাজ করার দরকার নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি। গত 6 বছর ধরে আমরা এভাবেই চাষাবাদ করে আসছি। যে এলজিগুলো কেরালায় ব্যাপকভাবে সফল হয়েছে কারণ তারা নারীদের ব্যাংকিং ব্যবস্থা থেকে কৃষি ঋণ পেতে সাহায্য করেছে। তৃণমূল স্তরের ব্লক সমন্বয়কারীর সাহায্যে এই কাজ করা হয়। খামার, জীবিকা এবং পশুপালন সংক্রান্ত কাজের দেখাশোনা করেন ভানজা। চিত্তরের নারীদের জমিতে জৈব চাষে উৎসাহ দেন ভানজা। কৃষিজীবী নারীদের কি দরকার তা বুঝতে এবং ব্লক পঞ্চায়েত থেকে তারা যাতে জরুরি আর্থিক সহায়তা পান তা নিশ্চিত করতে নিয়মিত তিনি এই নারীদের কাছে আসেন। কত টাকা ঋণ পেলেন? এবার 1.5 লাখ টাকা পেয়েছি। কোনো পঞ্চায়েত প্রকল্প কি সার সরবরাহ করেছে? আপনি এজন্য আপনার লভ্যাংশ ব্যবহার করতে পারেন। বায়োফার্মেসি নামে এক প্রকল্পের অংশ হতে পারেন, যেখানে নিজেই জৈব সার তৈরি করতে পারবেন এবং অন্যান্য কৃষকদের কাছে সরবরাহ করতে পারেন। এখানে কৃষকদের দুটো দল খাদ্য ও স্বাস্থ্যের মধ্যে সম্পর্কের বিষয়গুলো বোঝেন। কেরালায় কৃষকেরা জানেন কেন তাদের জৈব চাষ করা উচিত। আমরা যখন রাসায়নিক সার ব্যবহার করি তখন আমাদের অনেক খরচ হয়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। জৈব চাষে কম খরচ হয়, এটা আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো। একইভাবে ধর্মপুরীর কৃষিজীবীরাও বোঝেন বাজরা ডায়েটারি ফাইবার এবং মাইক্রো নিউট্রিয়েন্টে সমৃদ্ধ। প্রতিদিন এই নারীরা স্বাস্থ্যকর বাজরা ভিত্তিক খাবার খান, যা তাদের খাদ্যের প্রয়োজনীয়তা পূরণ করে। ধর্মপুরী এবং পালাক্কাড়ের কৃষকেরা পরিবেশ বান্ধব চাষাবাদের জন্য শুধুমাত্র তাদের পরিবারের পুরুষদের উপর নির্ভর করে না, বরং তাদের সম্প্রদায়ের নারীদের উপরও নির্ভর করে। আমার পরিবারের 5 জন সদস্য আমার উপর নির্ভরশীল। আমার আয় দিয়ে সবার খাওয়া পড়া সম্ভব না, তাই আমরা যদি নিজেরা ফসল ফলাই, আমরা সবার খাওয়ার যোগান দিতে পারবো। এই কারণে আমি নিজে চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। এতে আমরা বেতন পাই না, শুধু লাভের অংশটুকু পাই। ক্ষতি হোক বা লাভ, আমাদের তা সামলাতে হবে। এর মাধ্যমে তারা একটি পুরুষ শাসিত সমাজে দৃষ্টান্ত তৈরি করেছেন। নারীরা কৃষি জমির মালিক হতে পারেন, কৃষিকাজ পরিচালনা করতে পারেন, হয়তো পুরুষদের থেকেও আরো ভালোভাবে কাজটা সামলাতে পারেন। নারীরা যখন সব সিদ্ধান্ত নিতে সক্ষম, তারা কেন কৃষিতেও এই কাজ করতে পারে না? পুরুষদের এখন আর আলাদা করে গুরুত্বপূর্ণ মনে করা হয় না। আজকাল নারীরা যে কোনো কাজ করতে পারে। নারীর জমির মালিক হওয়া কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটা করা উচিত। নারীরা জমির মালিক হলেই তারা সম্মানিত হন, নইলে আমাদের সন্তানরাও আমাদের সম্মান করবে না, পাত্তা দেবে না, তাই না?
ভারতের তামিলনাড়ু এবং কেরালার এই কৃষিজীবীরা দেখিয়ে দিয়েছেন কিভাবে নারীরা যৌথভাবে চাষ করে সফল হয়েছেন। স্থানীয় পর্যায়ে দৈনন্দিন চাহিদা মেটাতে পরিবেশ বান্ধব কৃষিকাজ চালিয়ে যেতে সক্ষম তারা। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে হওয়া চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারেন তারা। এই পর্বে ইতি টানবার জন্য এর চাইতে বেশি অনুপ্রেরণার গল্প আর কী বা হতে পারে? আচ্ছা, আপনি কি আপনার চারপাশে এমন কোনো নারীকে চেনেন যিনি হয়তো পৃথিবী বা তার নিজের চারপাশটা কিংবা হয়তো মাত্র একটি জীবনই বদলে দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন? তাহলে তার কথা শুনতে চাই আপনার কাছে। আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন অথবা সোশ্যাল মিডিয়ায় সরাসরি যোগাযোগও করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।